তোমরা এখন সবাই গৌরীর পাশ থেকে সরে যাও। ওর ভেতরে যে অশুভ শক্তি রয়েছে তা এখন নতুন নতুন আধার খুঁজছে। যে আধার সামনে পাবে সেই আধারেই সে বাস করবে। আমি ওর চারপাশে কালো ছায়া দেখতে পাচ্ছি। সরে যাও, এই সরে যাও, তোমরা ওর কাছ থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, দূর হও। কি ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কি চাও বলো তো? তোমরা শুনতে পাচ্ছ না ধূর্যটি বাবা কি বলছেন? অশুভ শক্তি আমাদের গোটা বাড়িটাকে আরো গ্রাস করে ফেলুক, তাই চাও কি তোমরা? তাহলে কেন তোমরা এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে সবাই। ধূর্যটি বাবার কথা তোমাদের কানে গেল না নাকি? গুরুত্ব দিচ্ছ না আমার কথায়? জল টল কিচ্ছু লাগবে না, সরে যাও। যা করা উনিই করবেন। বলছি যে মানে গৌরীর এরকম কেন হলো সেটার তো কোনো একটা তো কারণ থাকবে, তাই না? সেটা তো আপনি কিছুই বলছেন না। গৌরীর মধ্যে যে অশুভ শক্তির বাস তা নিয়ে কারোর মধ্যে তো কোন রকম সন্দেহের অবকাশ নেই, তাই না? না না, তাও তো নেই। সবাই তো দেখেছে কিভাবে জলে আগুন লাগলো। মারাত্মক কিছু না ঘটলে কি এমন দেখা যায়? 10 লাখে এরকম একটা দেখা যায় কিনা সন্দেহ। গৌরী যে হঠাৎ অজ্ঞান হয়ে গেল সে তো ও মিথ্যে কথা বলার চেষ্টা করছিল বলে না। তবে দোষ তো গৌরীর নয়। না না, ওর মধ্যে যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তি ওকে দিয়ে বলিয়ে নেবার চেষ্টা করছিল। কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম, মিথ্যে বললে ঘোর অমঙ্গল হতে পারে, এমনকি গৌরীর প্রাণহানিও হতে পারে। তবে চিন্তা নেই, যা করার আমি করছি। তোমরা কেউ কাছে এসো না। কি জানেন বাবা, ওই মেয়ে কম ধুরন্ধর নয়। সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখন দেখছে ওকে নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটে যাচ্ছে তখনও মিথ্যে বলার কি খুব দরকার ছিল? ছি 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 ছি। এই সমস্ত কিছুর জন্য নিজে দায়ী। ও একটা বদবুদ্ধির বাসা। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। গৌরী নিজেই এক অশুভ শক্তির আধার। চড়াই পাখি যেমন নারকেল গাছে বাসা বাঁধে না, তেমনি এই অশুভ শক্তিও ভালো মানুষদের আধারে বাসা বাঁধতে পারে না। অশুভ শক্তি অশুভ আধারের মধ্যেই তার আশ্রয় খুঁজে নেয়। তোমরাই বলো না, বলো বলো বলো, তোমরা কি কেউ কি গৌরীর মতো আচরণ করছো? ভাগ্যিস আপনি এলেন বাবা, তাই তো এই গৌরীর আসল রূপটা ধরা পড়লো। কি ধরা পড়লো? হ্যাঁ মাধুরী, তখন থেকে যে ধরা পড়লো করছো, কি ধরা পড়লো? ধরা পড়ার আছেটা কি? জলে আগুন লাগলো সেটাই একমাত্র প্রমাণ, ব্যাস। গৌরীর মধ্যে যে অশুভ শক্তির প্রভাব বেড়ে চলেছে ক্রমশ, এটা আমাদেরই অনেক আগে খেয়াল করা উচিত ছিল। ওকে যে অশুভ শক্তি একেবারে গ্রাস করে ফেলেছে এটা তো আমি ভাবতেও পারিনি, ভাবতে চাইনি আসলে। তা না হলে অনেক আগেই আমার চোখে পড়া উচিত ছিল, আর তখনই কড়া পদক্ষেপ আমার নেওয়া উচিত ছিল বাবা। ধূর্যটি বাবা আসলে আমাদের বাড়িতে আসার পর শুভ আর অশুভ শক্তির সংঘাত শুরু হয়ে গেছে, আর সেই জন্যই গৌরীর আজ এই অবস্থা হয়েছে। অশুভ শক্তি যত বেশি গৌরীকে আষ্টে পৃষ্ঠে ধরবে এই সংঘাত যে আরো বাড়বে। তবু আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, গৌরীর সাথে এসব করাটা ঠিক হচ্ছে না। আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, মানে তোমরা কি কেউ গৌরীকে বাঁচাতে চাও না? হ্যাঁ, তোমরা কি গৌরীকে ভালোবাসো না, না কি বলো তো? চোখের সামনে এরকম একটা অবিশ্বাস্য কাণ্ড দেখেও তোমরা বলছো যে ভুল হচ্ছে। আমি বলে দিচ্ছি, এখন যদি ধূর্যটি বাবার কথা শৈলমার কথা না শোনা হয় তাহলে সেটা সব থেকে বড় ভুল হবে। কি করা উচিত না উচিত আমি সত্যি কিছু বুঝতে পারছি না। গৌরীর অবস্থাটা যেমন আমি চোখের উপর দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুরজি যেটা বলছে সেটাও তো ফেলতে পারছি না, তাই না? এই সময় দাদা ভাই থাকলে সত্যি খুব ভালো হতো।
এরপর আমাদের কি করণীয় বাবা? গৌরীকে ঘোমটা কালীর মন্দিরে নিয়ে যাবার ব্যবস্থা করো, তারপর যা করার আমরাই করব। না না, ওকে এভাবে টানাটানি করাটা ঠিক হবে না। ও অজ্ঞান হয়ে পড়ে আছে অনেকক্ষণ ধরে। আমাদের ডাক্তার ডাকা দরকার। ও আমাদের বাড়ির বউ, ওর সঙ্গে এভাবে যেটা। এইসব মূর্খামি না করে বাড়ির মঙ্গলের কথা ভাবো। আর কেউ বাধা দিলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। কিন্তু ছোট দাদু, এখন যদি ডক্টর... কি হলো, কথা কানে গেল না? এক্ষুনি ওকে মন্দিরে নিয়ে যাও। বৌদি এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ কিছু করছে না, উল্টে মন্দিরে নিয়ে গেল। কি হচ্ছে রে বাবা এসব? হ্যালো হ্যালো, হ্যাঁ কে? চিকু? কে, দাদা ভাই? হ্যাঁ রে, তোর তোর বৌদি কোথায়? তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছে না, শুধু রিং হয়ে যাচ্ছে। ধরবে কি করে দাদা ভাই? এদিকে না খুব গন্ডগোল হচ্ছে। গন্ডগোল মানে কি গন্ডগোল? কিসের গন্ডগোল? শৈলম আর ধুজ্জুটি বাবা মিলে বৌদির সঙ্গে কিছু একটা করছে। কি করছে? চিকু চিকু শুধু করছে বললে কি করে বুঝবো বলতো? আরে কি করছে সেটা তো ঠিক করে বলবি। বাড়ির বাকিরা কোথায়? বাড়ির সবাই তো বাড়িতেই আছে। আরে কিন্তু তারা কেউ কিছু বলছে না, বাবা দাদু। আরে চিকু তুই কি বলছিস আমি না ঠিক কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বল। যেটা হচ্ছে সেটা কি আমি বুঝতে পারছি দাদা ভাই? বুঝলে তো তোমাকে বলতাম। আমি যা দেখলাম তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সেটুকু অন্তত বল, কি হয়েছে? বৌদির সামনে ধূপধুনো জ্বালিয়ে দুদুর বাবা কি একটা যেন করছিল, তারপরেই বৌদি অজ্ঞান হয়ে গেল। সে কি? চিকু তুই এক্ষুনি বাড়ির কাউকে ফোনটা দে। কেউ তো এখন এখানে নেই। বাবা বৌদিকে মন্দিরে নিয়ে গেছে, সবাই মন্দিরেই আছে। চিকু এসব এসব বাড়িতে কি হচ্ছে? দেখো দাদা ভাই, আমি নিজের চোখে যা দেখেছি তাই তোমাকে বলেছি। মাত্র কটা দিন আমি বাড়িতে নেই, এর মধ্যে গৌরীকে নিয়ে কি শুরু হয়েছে এসব? আমার কিন্তু খুব ভয় লাগছে দাদা ভাই, তুমি কবে ফিরবে? চিকু আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। শোন, আমি ফোনটা রাখছি, আমি রেডি হইনি, ঠিক আছে? বাড়িতে এতগুলো ঘটনা ঘটে গেল অথচ আমাকে কেউ কিছু জানায়নি। না, আর একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, আমার এক্ষুনি বেরোতে হবে। আশ্চর্য, এতবার করে ফোন করে যাচ্ছি, কেউ ফোনটা অবধি তুলছে না। ঈশান, কি ব্যাপার ঈশান, তুমি ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাড়িতে একটা ক্রাইসিস হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাড়ি তুমি যাবে কিভাবে ঈশান? তোমার তো বাড়ি যাওয়া এখন কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? আসলে ঈশান, রাস্তায় একটা বিরাট ঝামেলা হয়েছে, চারদিকে অবরোধ আর গাড়িও বন্ধ। তবে যা সিচুয়েশন, তাতে সহজে অবরোধ উঠবে বলে মনে হয় না। এই অবস্থায় তুমি যাবে কি করে? বেরিয়ে কোনো লাভ হবে না। দেখো, তোমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে তুমি হোটেলেই থাকো। অবরোধ উঠলে বরং বেরিয়েও। ঠিক আছে, আসি, কেমন? কি করবো এবার আমি? এরকম একটা সময়ে গৌরীর কাছে পৌঁছতে পারবো না। জয় জয় মা কালী মুন্ডমালিনী লোল জিহ্বা ভয়ঙ্করী, জয় মা ঘোমটা কালী জয়। জাগ্রত হও মা, জাগ্রত হও, জাগ্রত হও। কৃপা করো মা, কৃপা করো। গৌরীর দেহ থেকে অশুভ শক্তিকে মুক্ত করো মা। আমার খুব ভয় করছে গো। করতে এসব কি অশুভ শক্তির কথা বারবার করে বলছেন।
এদিকে মেয়েটা কখন থেকে এইভাবে পড়ে রয়েছে, কি থেকে যে কি হচ্ছে আমার কিছু ভালো লাগছে না কাকিমা। সত্যি বাবা, গৌরীর জন্য যে আর কি কি দেখতে হবে এবারের লোকজনকে কে জানে। কপাল গুনে ঈশান একটা বউ এনেছিল বটে, দুর্যোধী বাবা যদি না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, সেটা ভাবতেই আমার হাত পা একেবারে সেদিয়ে যাচ্ছে। আমরা কিনা এই এতগুলো দিন হয়ে গেল একটা এরকম অশুভ শক্তি নিয়ে বাস করছি। ওরে বাবা রে বাবা, জয় মা গোমটা কালী মা, রক্ষে করো মা গো, রক্ষে করো মা। মেয়েটার সঙ্গে কোনো অন্যায় হতে দিও না মা, ও বড় ভালো মেয়ে, ও তোমার বড় ভক্ত মা। তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো। এসব অনেক হয়েছে, এখন কি করে গৌরীকে দিয়ে কথা বলানো যায় সেটা দেখো। শোনো শোনো, সবাই একটু ধৈর্য ধরো, এরকম ছটফট করলে তো চলবে না। আমাদের তো ধৈর্যটি বাবা সঙ্গে আছেন, কোনো ভয় নেই আমাদের। অশুভ শক্তিকে যে মুহূর্তে উনি তাড়াবেন সেই মুহূর্তে গৌরী চোখ খুলবে, একটু ভরসা রাখো তোমরা। কিন্তু শৈলমা, সেটা কখন? অনেকক্ষণ তো হয়ে গেল, আমার এসব আর ভালো লাগছে না। চুপ করো, কতটুকু বোঝো তুমি? পরাভৌতিক আদি ভৌতিক জগৎ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আরে সব অসুখ কি আর সঙ্গে সঙ্গে সেরে যায়? সময় দিতে হয় তো। দাঁড়াও, একটু সময় দাও, ধৈর্য ধরো। আমি তো আবার বলছি, ধৈর্যটি বাবা আছেন, একটু ভরসা রাখো। আমি যোগ বলে জানতে পারলাম এই অশুভ শক্তি বড় শক্তিশালী, সহজে কে বশ করা যাবে না। তাহলে কি হবে গুরুদেব? আমাদের গৌরীকে আর কোনোদিন ভালো হবে না? অশুভ শক্তির খপ্পরে কেউ সারা জীবন এভাবে পড়ে থাকবে? আমরাই ভাই অশুভ শক্তির সঙ্গে একসঙ্গে বসবাস কি করে করব? কেউ তোমাকে বসবাস করতে বলছে না শ্রী, ঠিক মতো চিকিৎসা হলেই অশুভ শক্তি চলে যাবে। বেশ তো, তাহলে সেটা প্রমাণ করে দেখাও। আমি এই মুহূর্তে বলে দিচ্ছি ধৈর্যটি বাবাকে এক্ষুনি আসন ছেড়ে উঠে পড়তে। তুমি ডাকো ডাক্তার, কিন্তু তারপর যদি ডাক্তার গৌরীকে ঠিক করতে না পারে, আর ভগবান না করুন যদি গৌরীর কিছু হয়ে যায়, তার দায় তুমি নেবে তো? বলো, রাজি তুমি? না না, এসবের কিচ্ছু করার দরকার নেই গুরুদেব, আমি আপনার পায়ে পড়ছি, আপনি দয়া করে গৌরীকে সুস্থ করে দিন, দয়া করে। এই ভয়ানক অশুভ শক্তির মোকাবিলা করতে হলে আরো কঠিন শক্তিশালী প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তন্ত্রের এই গোপন কাজ তো সর্বসমক্ষে করা সম্ভব নয়। কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে গুপ্ত তন্ত্রসার অনুসারে এর প্রতিবিধান করতে হবে। গুরুদেব, আপনি এসব কি বলছেন? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। কুলকুণ্ডলিনীকে জাগান, গুপ্ত মতে পুজো করুন, যা হোক। আমার গৌরীকে আপনি দয়া করে সুস্থ করে দিন গুরুদেব, করুন গোপনে পুজো। আমি থাকবো বাবা, আমি থাকবো, আপনাদেরকে সাহায্য করার জন্য আমি থাকবো। না মানে বলা তো যায় না, না এই তন্ত্র সাধনায় কত রকমের সাহায্যের প্রয়োজন হতে পারে। না মা, এই প্রক্রিয়ায় তন্ত্র সাধক এবং সাধিকা ছাড়া অন্য কারুর থাকা সমীচীন নয় মা। গৃহী মানুষের পক্ষে এর মধ্যে না থাকাই মঙ্গল। আমরাই সাধনার মাধ্যমে সিদ্ধান্ত নেব পরে কি করা উচিত। কিন্তু শান্ত বাড়িতে নেই, গৌরী শানের স্ত্রী, অন্তত ওর তো জানা উচিত যে ওর স্ত্রীর সাথে এইরকম কিছু করা হচ্ছে।
ঠিক বলেছো ছোট মা, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমরা সবাই দয়া করে একটু মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না, কোনো বোঝাবুঝির কিছু নেই আর। এতদিন অনেকের কথা শোনা হয়েছে, কিন্তু আর নয়। এই সংকটের সময় আমি এখন কারুর কথাই শুনবো না। তোমাদের কি মনে হয় আমাকে বলো তো? আমি কি আমাদের এই পরিবারের ক্ষতি চাই? আমি শৈল মা, আমার উপর গোটা জগতের মানুষ ভরসা করে, আর আমার নিজের পরিবারের মানুষ আমাকে অবিশ্বাস করছে, আমার উপর ভরসা করতে পারছে না। আজ তোমরা গৌরী 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 করছো, তাই তো? এই কদিন আগে পর্যন্ত কোথায় ছিল তোমাদের এই গৌরী? দুদিন আগে আসা একটা মেয়ে, ও আজ আমার থেকেও বড় হয়ে গেল, বেশি বিশ্বাসের হয়ে উঠল। প্রথম দিন থেকে, যেদিন থেকে এই মেয়ে বাড়িতে পা রেখেছে, সেই দিন থেকে আমি তোমাদের সবাইকে বলে আসছি, আমি সংকেত পাচ্ছি যে অশুভ কিছু একটা হতে চলেছে এই বাড়িতে। আমি বারবার বলেছি ও যাতেই হাত দেবে সেটাই শেষ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে সব, কিন্তু আমার কোনো কথা তোমরা কেউ শোনোনি। উল্টে লক্ষ্মীমন্ত বউ, লক্ষ্মী বৌমা এইসব বলে মেয়েটাকে মাথায় তুলেছ তোমরা। প্রতিনিয়ত এইসব করার ফল কি হলো নিজে চোখে দেখতে পাচ্ছ তোমরা। আর শ্রীমতী, তুমি কি করেছো? তুমি তো এই মেয়ের জন্য তোমার ছেলেকে হারাতে বসেছিলে, তা সত্ত্বেও তুমি নিজে আমার ত্রিশূলের সামনে এসে দাঁড়িয়েছিলে শ্রীমতী। এই মেয়েটা নাকি তোমার ছেলেকে বাঁচিয়েছে, কিন্তু একটা বারের জন্য তুমি এটা ভেবে দেখলে না যে তোমার ছেলের এই অবস্থা হলো কেন, কার জন্য? আমি আবার বলছি, এই মেয়ের মঙ্গল খারাপ, স্বামীর স্থান দুর্বল, তাই প্রতিনিয়ত ঈশানের শরীরের দিকে বিশেষ সতর্কতা রাখতে হবে। আমি প্রতিনিয়ত এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করে এই পরিবারকে বাঁচিয়ে চলেছি। গৌরী অশুভ শক্তির আধার বলেই এইসব হচ্ছে। আমি একা তোমাদের বোঝাতে পারিনি, তাই আমি বাধ্য হয়েছি ধৈর্যটি বাবাকে ডেকে আনতে। আর ওর মতো সিদ্ধ পুরুষও আমার সঙ্গে একমত হয়েছে। তোমরা চোখের সামনে তো দেখতেই তো পাচ্ছ, তোমরা যে গৌরীকে এত শুভ বলে মেনে এসেছো, সে গৌরী আসলে শুভ নয়, সে অশুভ। ও যদি সত্যি শুভ শক্তির প্রতীক হতো, তাহলে আমাদের সবার সামনে মন্দিরে অচেতন অবস্থায় পড়ে থাকতো না। আজ আমি কারুর কথা শুনবো না। এই বাড়ির প্রতি, এই পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর আজ আমি আমার দায়িত্ব পালন করবই। তোমরা আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও এখান থেকে। যদি পরিবারের মঙ্গল চাও তাহলে চলে যাও এখান থেকে। ঠাকুরজি, তুমি যেটা ঠিক মনে করছো তুমি সেটাই করবে। আমি জানি তাতেই পরিবারের মঙ্গল হবে। আর আমাদের গৌরী যদি সত্যি সত্যি লক্ষ্মীমন্ত বৌমা হয়ে থাকে, আমার বিশ্বাস ও ঠিক এই পরিস্থিতি কাটিয়ে বেরিয়ে আসবে। চলো চলো, তোমরা সবাই এখান থেকে চলো। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দি ভাই চল, দেখি বাবা কত দূর কি করতে পারে। কিন্তু গৌরী, আমি এসব সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। যে যাই বলুক, আমি শানকে সবটা জানাবো, এটা আমার কর্তব্য। আমি কারো কোনো কথা শুনবো না, আমি শানকে এক্ষুনি ফোন করবো। না, ছেলেকে ফোন করবে না তুমি। কত দূরে আছে ছেলেটা, তুমি প্লিজ ওকে এর মধ্যে জড়িও না। আর মেয়েটার কথাটা ভাববে না একবার? গৌরীমা তোমার মেয়ে নয়? তুমি ওকে মেয়ের মতো দেখো না, ভালোবাসো না? তুমি আমাকে বলো।
তুমি শান আর গৌরীর মধ্যে তফাৎ করতে পারো, কিন্তু আমি করি না। শ্রী, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, গৌরীর এই সংসারে আসার পর যে অবদান সেটা ভুললে চলবে না। ও কি না করেছে এই সংসারের জন্য, আর তোমরা এত সহজে বিশ্বাস করে দিচ্ছ যে ওর মধ্যে অশুভ অশুভ শক্তির প্রভাব হয়েছে। হ্যাঁ, যে যা বলবে সেটা বিশ্বাস করবে। গৌরীমাকে চেনো না তোমরা? না, আমি শানকে ফোন করবো, আমি কোনো কথা। তুমি আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা কেউ গৌরীকে অবিশ্বাস করছি না, কিন্তু তা বলে ঠাকুরজিকেও তো অবিশ্বাস করতে পারি না, সেটা তো হয় না। আমরা সবাই কিন্তু খুব দোনামোনার মধ্যে রয়েছে, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দিভা এসব কি হচ্ছে বলতো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের গৌরীর মধ্যে কি সত্যি মুক্তাতে এসব নিয়ে একদম ভাবিস না, কি হচ্ছে না হচ্ছে ওসব কথা ভুলে যা। তবে আমি একটা ব্যাপারে শিওর যে গৌরীর মধ্যে খারাপ কিছু থাকতেই পারে না। এ তো শান ফোন করেছে, শান ফোন করেছে আমাকে। এতক্ষণ যেটা বোঝাচ্ছিল সেটা শানকে বোঝা। আমি আমি লাউড স্পিকারে দিচ্ছি। তুমি সত্যি সত্যি কথা বলবে? শান, হ্যাঁ বল। বাবা, বাড়িতে এসব কি হচ্ছে? আমি কটা দিন বাড়িতে নেই, তার মধ্যে কি শুরু করেছো তোমরা? গৌরীর কি হয়েছে আর তোমরা ঠিক কি করার চেষ্টা করছো একটু বলবে? বাড়িতে এত কিছু ঘটে গেল, সেটা আমাকে কেউ জানাওনি অব্দি। নিহাত রাস্তায় ঝামেলা হচ্ছে অনেক, তা না হলে আমি এতক্ষণ এখান থেকে বেরিয়ে যেতাম। শোনো বাবা, আমি না তোমাদের কারোর ওপর এতটুকু ভরসা করতে পারছি না। যেভাবে হোক আমি আজকে বাড়িতে ফিরছি। শান, হলো তো আমি এই জন্য ফোনটা করতে বারণ করেছিলাম। হ্যাঁ, এবার শান্তি থেকে কি করে বসবে তার কোনো ঠিক নেই। প্লিজ একটু ম্যানেজ কর। ভাই খুব রেগে গেছে বাবা, বলছে কি দাদাভাই সব জানলো কি করে, কে জানালো দাদাভাইকে? কি হলো বাবা? আরে তোমরা চুপ করে আছো কেন? গৌরী কোথায়? শান, শান বাবা, একটু শান্ত হয়ে আমার কথাটা শোন। শান্ত আর ঠান্ডা মাথায় শোন। গৌরীমা কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে, বুঝলি তো? আমরা সব ব্যবস্থা করছি, আমরা ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না। কি ব্যবস্থা করেছো? ডাক্তার ডেকেছো? গৌরীর ঠিক কি হয়েছে সেটা কি আদৌ জানো তোমরা? আর পিসিমণি আর ওই দুর্জুটি বাবা গৌরীর সাথে কি করেছে? আমি আর একটা মুহূর্ত এখানে থাকছি না। রাস্তায় যত ঝামেলাই হোক না কেন আমি এক্ষুনি আসছি। না বাবা, আসিস না বাবা, আমার কথাটা শোন। ঝামেলার মধ্যে এখানে আসার চেষ্টা করিস না এইভাবে। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না গৌরীমারা। আমি তোকে সময় সময় খবর দেবো, কেমন? আচ্ছা তুমিই বলো তো যে এই সিচুয়েশনে চিন্তা না করে আর ঠিক কি করব? যতক্ষণ না আমার গৌরীর সাথে কথা হচ্ছে আমি শান্ত হতে পারবো না। ভাই শোন না রে, তুই এত উত্তেজিত হোস না। আমরা তোকে কথা দিচ্ছি, আমরা গৌরীর কোনো ক্ষতি হতে দেব না, ঠিক আছে? তুই শান্ত হ। হ্যাঁ শান, আমি শিগগির গৌরীমার সঙ্গে তোর কথা বলিয়ে দেবো, কেমন? এখন ফোনটা রাখছি রে।